গুড ইভিনিং স্টুডেন্ট। আজ আমরা যেটা শুরু করব সেটা হলো ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট অ্যান্ড ডিফারেন্ট ব্লক। আগের দিন আমরা পড়েছিলাম যে বিভিন্ন প্রকার যে তোমার লিমিটেশন কি, যেগুলো লং পিরিয়ড টেবিল আর মডার্ন ফর্ম পিরিয়ড টেবিলের যেগুলো ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো আমরা কী ছিল পড়েছিলাম। এবং হাইড্রোজেনের পজিশন সম্পর্কে ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো আমরা পড়েছিলাম। আজ আমরা পিরিয়ড টেবিলটাকে পড়ব, দ্য ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট অন ডিফারেন্ট ব্লক। বিভিন্ন প্রকার ব্লক অনুযায়ী পিরিয়ড টেবিলটাকে কীভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে সেটা জানার জন্য আমরা পড়ব, ঠিক আছে? তো ফার্স্ট আমরা দেখি না ব্লক অনুসারে ব্লক ওয়াইজ পিরিয়ড টেবিলটাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, যেটা হলো এস ব্লক, ডি ব্লক, পি ব্লক আর এফ ব্লক। এই যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এবং প্রত্যেকটা ব্লকের বৈশিষ্ট্য আমরা পড়ে নেব। এস ব্লকের বৈশিষ্ট্য কি না, এস ব্লক গ্রুপের এলিমেন্টগুলো, এস ব্লকের বৈশিষ্ট্য হলো যে এরা হচ্ছে এরা গ্রুপ 1 আর 2 যেসব এলিমেন্টস হবে গ্রুপ 1 আর 2 এর, তারা হবে এস ব্লক। আমরা বইতে এবার দেখিনি এস ব্লক কাদেরকে বলবো, কাদেরকে এস ব্লক এলিমেন্ট বলবো না, যারা গ্রুপ 1 আর 2 এ থাকবে। দেখো গ্রুপ 1 আর 2, এই গ্রুপ 1 আর 2 মিলে যেসব এলিমেন্টস আছে, যে হাইড্রোজেন, হিলিয়াম, সোডিয়াম, লিথিয়াম করে এবং বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, যে গ্রুপ 1 আর 2 এদের মিলে হচ্ছে এস ব্লক। এই এস ব্লক এলিমেন্ট মানে এতগুলো এলিমেন্টস আছে, সবগুলোকে বলছি এস ব্লক। এই এস ব্লক এলিমেন্টের কী কী বৈশিষ্ট্য আমরা দেখে নেব। দেখো এস ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, মানে প্রত্যেকটা মৌলের কনফিগারেশন হবে NS1 to 2, NS1 to 2। এটা মনে রাখো, এটা কিভাবে হচ্ছে সেটা হচ্ছে আমরা পিরিয়ড টেবিল পড়েছি এবং অ্যাটমিক স্ট্রাকচারে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কীভাবে অ্যাটমিক স্ট্রাকচারে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। NS1 to 2 মানে, আর NS1 to 2 এতে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। আর এরা কারা হবে এস ব্লক মৌল না, গ্রুপ 1 আর 2 মিলে এস ব্লক মৌল হবে, ঠিক আছে? আর এদের বৈশিষ্ট্য আমরা 7টা পয়েন্ট দেখে নিই। বৈশিষ্ট্য 7টা পয়েন্ট কী কী না, এরা এস ব্লক মৌলগুলো, যতগুলো এস ব্লক মৌল তাদেরকে বলবো ক্ষার ধাতু, ঠিক আছে? এস ব্লক মৌলগুলো হবে এরা ক্ষার ধাতু, মানে গ্রুপ 1টাকে, গ্রুপ 1 আর 2 মিলে তো এস ব্লক, তাহলে গ্রুপ 1-এর মৌলগুলো বলছে ক্ষার ধাতু, গ্রুপ 2গুলোকে বলছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 2 নম্বর পয়েন্ট, হাইড্রোজেন ছাড়া বাকি সকল মৌলই ধাতু হয়, মানে এস ব্লকে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন ছাড়া বাকি সকল মৌলগুলো ধাতু হয়। এস ব্লক মৌলগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছি। 3 নম্বর পয়েন্ট, আয়নন বিভব খুব কম হয়। আয়নন বিভব কি সেটা পরের দিন আমরা প্রপার্টিতে পড়বো, শুধু জেনে রাখো। ফ্লেম টেস্ট, এটা প্র্যাকটিক্যালি তোমাদের করতে হবে। প্র্যাকটিক্যাল যখন ক্লাস নেবো আমি, প্র্যাকটিক্যালের ক্লাস নেবো মানে আমাদের ইনস্ট্রুমেন্ট নেই, প্র্যাকটিক্যাল সম্পর্কে যখন আমি পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। ফ্লেম টেস্ট বিভিন্ন রকম কালার উৎপন্ন। এস ব্লক মৌলগুলো সব জলে দ্রবীভূত হয়ে হাইড্রক্সাইড উৎপন্ন করে। 6 নম্বর পয়েন্ট, এরা তড়িৎ তাপে সুপরিবাহী হয়। এবং 7 নম্বর পয়েন্ট, গ্রুপ 1A এবং 1B ক্যাটায়নগুলি সব বর্ণহীন হয়। এটা হচ্ছে এস ব্লক মৌলের 7টা পয়েন্ট, দেখে নাও। এবার আমরা আসি না ডি ব্লক, এই পি ব্লক মৌল। পি ব্লক মৌল কি না, পি ব্লক মৌল গ্রুপ 13 to 18। গ্রুপ 13 to, আগের দিন তোমাদের বলেছি গ্রুপ ওয়াইজ পড়তে, যে গ্রুপে কতগুলো মৌল আছে, কোন কোন গ্রুপগুলোকে কী কী বলে। 18টা গ্রুপ আছে, তার মানে 1-2টা হলো এস ব্লক, আর গ্রুপ 13 to 18 এটা হচ্ছে পি ব্লক। 13 থেকে 18 পর্যন্ত যারা যারা থাকবে তাদেরকে বলছে পি ব্লক। এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS2 NP126, NS2 NP126। এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা আবার দেখে নিই কোন কোন কারা কারা মৌলগুলো। এ দেখো 13 to 18, মানে আমি এটা বইয়ে দেখাবার চেষ্টা করছি।
13 to 18, এই দেখো 13, 14, 15, 16, 17, 18, এই 13 to 18, এই 13 থেকে 18 পর্যন্ত এই যারা আছে তারা হচ্ছে পি ব্লক, মানে এই এতগুলো, এই যে এখান থেকে এই পর্যন্ত 13 to 18 যারা আছে 13, 14, 15, 16, 17, 18, এই কটা মূলগুলো হচ্ছে পি ব্লক মূল। ঠিক আছে, পি ব্লক মূল। এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নেব। এদের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি না, পি ব্লক মৌলগুলো বৈশিষ্ট্য হচ্ছে তোমার পি ব্লক মৌলের মধ্যে ধাতু, অধাতু, ধাতুকল্প বর্তমান তিন প্রকারের মৌল থাকবে, ধাতু থাকবে, ধাতুকল্প থাকবে, অধাতু থাকবে। আর পি ব্লক মৌলগুলোর হচ্ছে সমযোজী যৌগ গঠন করবে। 3 নম্বর পয়েন্ট, এরা রঙিন ও বর্ণহীন উভয় প্রকার যৌগ গঠন করতে পারে। 4 নম্বর পয়েন্ট, এরা তাপ ও তড়িতে সুপরিবাহী হবে। 5 নম্বর পয়েন্ট, এরা জটিল যৌগ গঠন করে এবং ফাঁকা ডি কক্ষপথের সাহায্যে। এই পয়েন্টগুলো শুধু মনে রাখো, ব্যাখ্যাগুলো পরে পরে বলবো। 6 নম্বর পয়েন্ট, পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবার চলে আসি ডি ব্লক মূলের বৈশিষ্ট্য। ডি ব্লক মূলের বৈশিষ্ট্য কি না, এদের যে সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন কেমন হবে, সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন না হচ্ছে তোমার হবে n-1, n-1d, 1 to 10, ns 1 to 2। আগের দিন যে ছেলেটা কোশ্চেন করেছিল যে স্যার ওইটা কী করে হবে আমরা বুঝতে পারছি না, ঠিক আছে। আগের দিন যে ছেলেটা কোশ্চেন করেছিল স্যার ওটা এলিমেন্টসগুলোর ব্লকগুলোর আমরা বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছি না যে কী করে হলো যে ইলেকট্রনিক কনফিগারেশানটা, সেটা হচ্ছে দেখো ডি ব্লক মূলগুলো তোমার মুদ্রা ধাতু। এই মুদ্রা ধাতুর জন্যে তোমার n-1d, 1 to 10, ns 1 to 2, এটা হচ্ছে ডি ব্লক মূলের জেনারেল কনফিগারেশন। এদের তোমার বৈশিষ্ট্য কি, এই 1 নম্বর পয়েন্টে এই মৌলের বেশিরভাগই হয় ধাতু, ডি ব্লক মৌলগুলো। এরা সহজেই জটিল যৌগ গঠন করে, এরা রঙিন প্রকৃতির হয়, এদের একাধিক পরিবর্তনশীল জারণ অবস্থা দেখা যায়, এরা ধাতু সংকর গঠনের প্রবণতা দেখা যায়। আর এদের উচ্চ গলনাঙ্ক আছে, এরা তাপ ও তড়িতে সুপরিবাহী হয়, এবং এরা চুম্বকীয় ধর্ম দেখা যায়। তোমরা প্রত্যেকে বলছি নোট করতে করতে তোমরা পড়বে, খাতায় নোট করতে করতে আমার সাথে পড়বে, কারণ খাতাটা রেডি না হলে পড়া হবে না। লকডাউন কবে পড়বে ঠিক নেই, তাই নোট করতে করতে পড়বে, বারবার বলছি। আচ্ছা, এবার চলে আসি আমরা এফ ব্লক মূলর বৈশিষ্ট্য। এফ ব্লক মূলের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে n-2, এটা হচ্ছে 2। n-2 f 1 to 14, 1 to 14, n-1d, 0 to 1, ns2। আবার বলছি n-2 f 1 to 14, n-1, 0 to 1d, ns2। এফ ব্লক মূলগুলো সবাই ধাতব ধর্ম দেখা যায়। 2 নম্বর পয়েন্ট, এদের পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, অযুগ্ম ইলেকট্রন থাকে, এটা প্যারাম্যাগনেটিক ধর্ম দেখা যায়। 4 নম্বর পয়েন্ট, এফ ব্লক মৌলগুলি রঙিন যৌগ গঠন করে, এবং 5 নম্বর, এই মৌলগুলি জটিল যৌগ গঠন করে। ঠিক আছে, এবং ল্যান্থানাইড মৌলগুলি সকল প্রকার একই ধর্ম থাকে, মানে যারা ল্যান্থানাইডগুলোকে তো এফ ব্লক মৌল বলি, এবং প্রত্যেকটা ল্যান্থানাইড মৌল একই ধরনের ধর্ম দেখা যায়। ঠিক আছে, এবার কি পড়বো না, বহিস্থ কক্ষের ইলেকট্রনের বিন্যাসের ওপর মৌল শ্রেণী বিন্যাস। বহিস্থ কক্ষের ইলেকট্রনিক বিন্যাসের ওপর, আউটার সেল ইলেকট্রনিক বিন্যাস কেমন হবে তার উপর নির্ভর করে
আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস পড়ব। 1 নম্বর কি না ইনার্ট গ্যাস এলিমেন্টস। ইনার্ট গ্যাস এলিমেন্ট কাকে বলে? আগে আমরা কি পড়লাম? আগে আমরা ব্লক ভিত্তিক পড়লাম। দেখো আগে আমরা ব্লক ভিত্তিক পড়লাম। কি পড়লাম না এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক পড়লাম। ব্লক ভিত্তিক তার বৈশিষ্ট্য পড়লাম। এসের বৈশিষ্ট্য কী, ডি এর বৈশিষ্ট্য কী, পি এর বৈশিষ্ট্য কী। এবার পড়বো আমরা না বহিস্থকক্ষের ইলেকট্রনের উপর ভিত্তি করে বিভিন্ন রকম মৌলসমূহের বিন্যাস। ঠিক আছে, এবার দেখো ফার্স্ট আমরা পড়বো ইনার্ট গ্যাস কনফিগারেশন। ইনার্ট গ্যাস এলিমেন্ট 1 নম্বর পয়েন্টে। ইনার্ট গ্যাস এলিমেন্ট কারা? গ্রুপ 18 যারা যেসব মৌল থাকে তাদের ইনার্ট গ্যাস মৌল বলে। একটু বইটা দেখে নিই। দেখো গ্রুপ 18 যেসব মৌল আছে, গ্রুপ 18 যে মৌলগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, জিনন, ক্রিপ্টন, রেডন। তার মানে গ্রুপ 18 মৌলের কোনো একটা উদাহরণ দিতে বললে, অথবা যদি বলে ইনার্ট গ্যাস কোনো মৌল, তাদের গ্রুপ 18 উদাহরণ দিতে হবে কোনো ইনার্ট গ্যাস মৌল। এই যে ইনার্ট গ্যাস এলিমেন্ট গ্রুপ 18 মৌলসমূহ। রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট মানে প্রতিনিধিমূলক মৌল। এস ও পি ব্লককে একত্রে অথবা এসপি ব্লকের মৌলকে আলাদাভাবে বলে। তোমরা রিপ্রেজেন্টেটিভ মৌল বললে হয় এস ব্লক মৌলের উদাহরণ দেবো অথবা পি ব্লক মৌলের উদাহরণ দেবো। ঠিক আছে, সেরকম ট্রানজিশন এলিমেন্ট বললে ডি ব্লক মৌলের উদাহরণ দেবো ট্রানজিশন এলিমেন্ট বললে। এ দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এ দেখো এটা হচ্ছে তোমার এস ব্লক আর এটা হচ্ছে তোমার পি ব্লক। তাহলে এস ব্লকটা হচ্ছে প্রতিনিধিমূলক মৌল বা রিপ্রেজেন্টেটিভ। এস ব্লককেও বলে, পি ব্লককে বলে। যদি রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট একটা উদাহরণ দাও তাহলে পি ব্লকের যে কোনো একটা অথবা এস ব্লকের যে কোনো একটা দিলেই হবে, কারণ এস ব্লক আর পি ব্লক দুজন কি বলে? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। আর যদি বলে ডি ব্লক বা ট্রানজিশন গ্রুপ এলিমেন্ট, যে ট্রানজিশন গ্রুপ এলিমেন্ট মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডি গ্রুপ। এই যে ডি ব্লক, এই যে ডি ব্লক দেখতে পেয়েছো? ডি ব্লক মৌলসমূহ এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডি ব্লক। এই যে এই পুরোটা হচ্ছে ডি ব্লক, এই এতখানিটা। তাহলে ডি ব্লক মৌলের উদাহরণ দিতে বললে তাহলে এই এতগুলো ডি গ্রুপের মধ্যে যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। এটা হচ্ছে ডি গ্রুপ এলিমেন্ট বা ট্রানজিশন গ্রুপ এলিমেন্ট বলে। তারপরে 4 নম্বর বলছে ইনার ট্রানজিশন এলিমেন্ট। এফ ব্লক মৌলকে বলে ইনার ট্রানজিশন মেটাল। এফ ব্লক মৌল মানে এই যে এটাকে, এই যে এইটা হচ্ছে এফ ব্লক মৌল। তোমার নিচেরগুলোকে ল্যান্থানাইট, অ্যাক্টিনাইটগুলো বলছে এফ ব্লক মৌল। এগুলো হচ্ছে ইনার ট্রানজিশন মেটাল। ঠিক আছে, এটা হচ্ছে এফ ব্লক মৌলকে বলছে তোমার ইনার ট্রানজিশন মেটাল। বইতে দেখে নাও এফ ব্লক মৌল। ঠিক আছে, এবার দেখে নাও ভালো করে। তাহলে তোমরা বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়বে, প্রত্যেকটা বৈশিষ্ট্যগুলো এবার দেখে নাও। বৈশিষ্ট্যটা ডি ব্লক বৈশিষ্ট্য, এফ ব্লক বৈশিষ্ট্য। ঠিক আছে, জটিল যৌগ গঠন করে। আমি একটু জল খেয়ে নিই, তোমরা একটু দেখে নাও। তারপর আমি ল্যান্থানাইট কনস্ট্রাকশন থেকে পড়াচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে দেখব। দেখো এবার আমরা যেটা পড়বো যে ল্যান্থানাইট কনস্ট্রাকশন। এটা হচ্ছে নতুন টার্ম, এখান থেকে তোমার নতুন টার্ম শুরু হচ্ছে। ল্যান্থানাইট কনস্ট্রাকশন কাদের বলে বা ল্যান্থানাইট মৌল কাদের বলে না, সেরিয়াম থেকে 58 অ্যাটমিক নাম্বার বা প্রোটন নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক সিরিয়াম 58 থেকে লুটেসিয়াম 71 71, এই 14টা মৌল। এই 14টা মৌলকে বলা হচ্ছে একত্রে বলতে ল্যান্থানাইট যৌগ বা ল্যান্থানাইট এলিমেন্ট। কোথায় দেখে নিচ্ছি এই 14টা মৌল কোন 14টা মৌল। এ দেখো সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত, এই যে এসি 58 দেখতে পাচ্ছ 58, সিরিয়াম, প্রোটাক্টোনিয়াম, নাইবিয়াম, এই প্রোমেথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিয়াম, টারবিয়াম, ডাইসোমিয়াম, হলমিয়াম, ইয়ারবিয়াম,
তারপর হচ্ছে ইটারবিয়াম, লুটেশিয়াম পর্যন্ত তোমার এই 14টা মৌল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই ওপরের ল্যান্থানাইট শাড়ি, এই উপরেরটা, নিচের নয় কিন্তু, নিচেরটা অ্যাক্টিনাইডস, এই উপরেরটা ল্যান্থানাইডস। এই 14টা সিরিয়াম থেকে তোমার লুটেশিয়াম পর্যন্ত 58 to 71, এই লুটেশিয়াম 14টি মৌল যে পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ছে দেখো 58, 59, 60, 61, 62, 63 করে 71 পর্যন্ত। এদের বলছে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে আকারটা কমে যায়। ঠিক আছে, এই পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে আকার কমে যাওয়ার ঘটনাটাকেই বলছে যে এফ কন্ট্রাকশন অর ল্যান্থানাইট কন্ট্রাকশন। পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে এই 14টি মৌলের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে আকার কমে যাওয়ার ঘটনাকে বলছে আকার ঘটনা বা ব্যাসার্ধ কমে যাওয়ার ঘটনাকে বলছে এফ কন্ট্রাকশন বা ল্যান্থানাইট কন্ট্রাকশন। ঠিক আছে, বোঝা গেল? এবার পরে কথা চলে আসি। এবার চলে আসি যে কজ অফ ল্যান্থানাইট কনস্ট্রাকশন। ল্যান্থানাইট কনস্ট্রাকশনের কারণটা কি? আগেরটা ছিল ল্যান্থানাইট কনস্ট্রাকশন কাকে বলে, ল্যান্থানাইট কনস্ট্রাকশন কাকে বলে? এই পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে আকার কমে যাওয়ার ঘটনাকে বলছে ল্যান্থানাইট কনস্ট্রাকশন বা এফ কনস্ট্রাকশন। ঠিক আছে, এবার কেন হয়, কারণটা কি? কজ অফ ল্যান্থানাইট কনস্ট্রাকশন কারণটা কি না, ডিফিউজ শেপ মানে পরিব্যাপ্ত আকার। এই ডিফিউজ শেপ বিভিন্ন অরবিটালের বিভিন্ন রকম শেপ হয়। এই অরবিটালের শেপগুলো আমরা অ্যাটমিক স্ট্রাকচারে পড়বো। ঠিক আছে, একটা চ্যাপ্টার তো একটার উপর নির্ভরশীল নয়, একটা চ্যাপ্টার অন্য চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড লিঙ্ক আছে, সেখানে প্রত্যেকটা টার্ম তুমি একটা চ্যাপ্টার পরে জানতে পারবে না। আমরা যত পরপর এগোবো চ্যাপ্টার ওয়াইজ করব, তারপর আমরা জানতে পারবো। এখন জেনে নাও যে এস অরবিটাল এরকম গোলাকার, এবং তারপরে হচ্ছে পি অরবিটাল, তারপরে হচ্ছে ডি, তারপরে হচ্ছে এফ। যে ডিফিউজিং শেপ, এই যে একটা জায়গায় বাড়ছে, যে গোল করে ঘুরছে, আবার একটা কমছে, এই ডিফিউজিং শেপের জন্যে, এই যে ডিফিউজিং শেপের জন্যে শিল্ডিং এফেক্টটা কার বেশি হয়? শিল্ডিং এফেক্টটা কার বেশি হয় না এসের বেশি হয়। কার হয়? এস। শিল্ডিং এফেক্ট কার বেশি হয়? এস, পি, ডি, এফ। শিল্ডিং এফেক্টটা কার বেশি হয় না এসের বেশি হয়। এবার শিল্ডিং এফেক্ট কি না বলতে হবে তোমাদেরকে। হোয়াট ইজ শিল্ডিং এফেক্ট বা আবরণী প্রভাব? শিল্ডিং এফেক্টটা কি? দেখো, একটা পরমাণু, এটা জাস্ট কনসিডার দিস ইজ এ ওয়ান টাইপ অফ অ্যাটম। এখানে হচ্ছে তোমার নিউট্রন, প্রোটন আছে এবং ইলেকট্রনগুলো পরপর ঘুরে বেড়াচ্ছে। প্রথমে একটা সেল, তারপর একটা সেল, তারপর একটা সেল, তারপর একটা সেল, তারপর একটা সেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, ধরো এখানে নিউটন প্রোটনের আকর্ষণ বলটা এখানে কাজ করছে, এই ইলেকট্রনের প্রতি কাজ করছে, এই ইলেকট্রনের প্রতি কাজ করছে, এই ইলেকট্রনের প্রতি কাজ করছে, প্রত্যেকটি ইলেকট্রনের প্রতি কাজ করছে। দেখো, এই যে এখানে নিউটন প্রোটন কোর আর এখানে আউটার সেল ইলেকট্রন, এদের মধ্যে আকর্ষণ বলটা অনেকটা কম। কারণটা কি? এখানে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা, এই ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা খুব কম। কারণ দেখো, এই মাঝে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলোকে হচ্ছে আবরণ ফেলে দিচ্ছে বা আটকে দিচ্ছে, বা পর্দার মতো স্ক্রিন করছে, শিল্ড করছে, আবরণ ফেলে দিচ্ছে, আচ্ছাদিত করে দিচ্ছে। কারণ কি, এই নিউক্লিয়াসের সঙ্গে এই ইলেকট্রনের আকর্ষণটা যতটুকু বেশি হতো, কিন্তু এই মাঝে এই ইলেকট্রনগুলো থাকার জন্য, এই স্টেটগুলো থাকার জন্যে, তাতে কী হচ্ছে, আকর্ষণ বলটা অনেক কমে যাচ্ছে। সেই কমে যাওয়ার জন্য কি, যত শিল্ডিং এফেক্ট হচ্ছে তত আকর্ষণ বলটা কমে যাচ্ছে। তার মানে বোঝা গেল হোয়াট ইজ শিল্ডিং এফেক্ট না, যত পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে বা যত নতুন করে সেল অ্যাডিশন হচ্ছে, কক্ষক যুক্ত হচ্ছে, যে 1 নম্বর কে, এল, এম, এন করে কক্ষক যুক্ত হচ্ছে, তত ইলেকট্রন সংখ্যা বাড়ছে। ইলেকট্রন সংখ্যা বাড়ার ফলে, ইলেকট্রন ঘনত্ব বাড়ার ফলে, এই যে প্রোটন আর আউটার সেলের ইলেকট্রনের মধ্যে বা নিউক্লিয়াস আর আউটার সেল ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা অনেক কম হচ্ছে, ডিউ টু দিস ইন্টার ইলেকট্রন, মানে এই ইলেকট্রনের জন্যে অনেকটা আকর্ষণ বলটা অনেক কম হচ্ছে। কাদের মধ্যে? এই প্রোটনের সঙ্গে আউটার সেলের নিউক্লিয়াসে। কারণ তুমি বুঝতেই পারছো, দেখো এখানে এই প্রোটনের সঙ্গে এই নিউক্লিয়াসের যে আকর্ষণ, এই নিউক্লিয়াসের সঙ্গে
এই প্রোটনের সঙ্গে এই নিউক্লিয়াসের আকর্ষণটা একটু কম, এই ইলেকট্রনের আকর্ষণটা আরও একটু কম, ইলেকট্রনের আকর্ষণটা আরও কম, ইলেকট্রনের আকর্ষণটা আরও কম, দূরত্ব তো বাড়ছেই, প্লাস এরা হচ্ছে শিল্ড করে দিচ্ছে, আকর্ষণ বলটা আচ্ছাদন করে দিচ্ছে, স্ক্রিন করে দিচ্ছে, পর্দার মতো আবরণ করে দিচ্ছে। সেখানে কী হচ্ছে, এদের মধ্যে আকর্ষণ বলটা অনেক কমে যাচ্ছে এই শিল্ডিং এফেক্টের জন্য। তাহলে আমরা ডিফিউজিং শেপ আর শিল্ডিং এফেক্ট কী জানলাম, ঠিক আছে। কারণটা কি, যদি বলে হোয়াট ইজ দ্য কজ ল্যান্ডোনাইট কনস্ট্রাকশনের কারণটা কি না, এই অরবিটালের ডিফিউজিং শেপের জন্য কী হয় না, শিল্ডিং এফেক্টটা অনেক কম হয়। কার শিল্ডিং এফেক্টটা কম হয়, এই অরবিটালের শিল্ডিং এফেক্টটা কম হয়। কারণ কি, শিল্ডিং অর্ডারটা কি না SPDF, মানে যে কোনো অরবিটালে যদি S অরবিটাল থাকে তার শিল্ডিং এফেক্টটা মানে আবরণ করার ক্ষমতাটা অনেক বেশি, মানে মাঝের মধ্যে আবরণ করে থাকে, শিল্ড করে রাখে, মানে পর্দার মতো আচ্ছাদন করে রাখার ক্ষমতা কার বেশি, এসের বেশি। তার থেকে একটু পি এর কমলো, তার থেকে ডি এর কমলো, তার থেকে এফ এর কমলো, তাহলে আবরণী করার ক্ষমতাটা সবচেয়ে কার বেশি, এসের বেশি। তার মানে এসের মধ্যে শিল্ডিং এফেক্ট বেশি। তাহলে নিউক্লিয়াস, কোনো যদি নিউক্লিয়াস অরবিটাল এস থাকে, তার মধ্যে বাইরের সেল ইলেকট্রনের মধ্যে প্রোটনের আকর্ষণ বলটা যদি এস অরবিটালের হয় তাহলে অনেক কম, কারণ এস অরবিটালের শিল্ডিং এফেক্টটা অনেক বেশি, ঠিক আছে। পি হলে একটু কম, ডি হলে একটু কম, এফ হলে আরও কম। তাহলে এফ অরবিটালের ডিফিউজিং শেপের জন্য শিল্ডিং এফেক্টটা অনেক কম হয়। তার মানে কি, তার মানে নিউক্লিয়াসের সঙ্গে এই আউটার সেলের ইলেকট্রনের আকর্ষণ বলটা অনেক বেশি হচ্ছে। শিল্ডিং এফেক্ট কম মানে আকর্ষণ বলটা বেশি হচ্ছে। সেই আকর্ষণ বল যদি বেশি হয়, এই নিউক্লিয়াসের সঙ্গে এই প্রোটনের সঙ্গে, মানে এই প্রোটনের সঙ্গে এই আউটার সেল ইলেকট্রনের আকর্ষণ বলটা বেশি হচ্ছে। তার মানে কি, আকারটা আরও ছোটো হয়ে যাচ্ছে, আকারটা বরাবর কাছে চলে আসছে, আকারটা আরও ছোটো হয়ে যাচ্ছে। সেখানে কী বলছে না, ল্যান্ডোনাইট কনস্ট্রাকশনের কারণটাই ওটা, ডিউ টু ডিফিউজিং শেপ অ্যান্ড শিল্ডিং এফেক্ট অফ এফ অরবিটাল। ডিফিউজিং শেপের জন্য শিল্ডিং এফেক্টটা খুব কম হয়, এবং শিল্ডিং এফেক্টটা কম হওয়ার জন্যে এই নিউক্লিয়াসের প্রতি আউটার সেল ইলেকট্রনের আকর্ষণ বলটা খুব বেড়ে যায়। তার ফলে কি, আকারটা সোজা মানে ছোট হয়ে যায়। তার মানে কী হচ্ছে, পারমাণবিক ক্রমাঙ্ক যত বৃদ্ধি পাচ্ছে, এই যে লুটেসিয়াম থেকে সিরিয়াম পর্যন্ত পারমাণবিক 58, 59, 60, 61, 62 করে যত 71 পর্যন্ত যাচ্ছে, পারমাণবিক ক্রমাঙ্ক যত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এফ অরবিটালের শিল্ডিং এফেক্টের জন্য পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে তেমন সাইজটা পাচ্ছে না। কারণটা কি, কারণ ডিউ টু শিল্ডিং এফেক্ট ইজ ভেরি লেস ফর এফ অরবিটালের শিল্ডিং এফেক্ট মানে আবরণী করার ক্ষমতাটা অনেক কম, সেখানে শিল্ডিং এফেক্টটাও কম। সেখানে কী হয়, তার আকর্ষণ বলটা বেড়ে যায়, সেখানে আকারটা ছোট হয়ে যায়। তাই পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে সাইজটা বাড়ে না, সাইজটা প্রায় একই থাকে, বলতে পারো সাইজটা প্রায় কমে যায়। এটি হচ্ছে এফ কনস্ট্রাকশানের কারণ বা ল্যান্ডোনাইট কনস্ট্রাকশানের কারণ। দেখে নাও ভালো করে, এখানটা দেখে নাও ভালো করে, এখানটা ভিডিওটা দেখবে, হোয়াট ইজ শিল্ডিং এফেক্ট, হোয়াট ইজ ডিফিউজিং শেপ, এখানটা একটা নতুন টার্ম, দেখে নাও। ঠিক আছে, এবার চলে এসো দীর্ঘ পর্যায় সারণীতে কোনো মূলের অবস্থান নির্ণয়। দীর্ঘ পর্যায় সারণীতে কোনো মূলের অবস্থান নির্ণয় কী করে করব। ধরো যে কোনো একটা মূল্য বললো, সোডিয়াম বা পটাশিয়াম বা লিথিয়াম বা ফসফরাস বা সালফার বা ম্যাঙ্গানিজ, এগুলো কোথায় আছে, দীর্ঘ পর্যায় সারণীতে কোথায় আছে, তার জন্য করার জন্যে আমাদের প্রত্যেকটা ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনিক বিন্যাসটা তোমাকে জানতে হবে। ইলেকট্রনিক বিন্যাসটা আমরা কীভাবে জানবো না, ইলেকট্রনিক বিন্যাসটা আমরা অ্যাটমিক স্ট্রাকচারটা জেনে যাবো, বা এখানেও জেনে যাবো। অ্যাটমিক স্ট্রাকচার হলে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, ধরো তোমাকে একটা এক্সাম্পল আমি একটা তুলেছি, ধরো এক্সাম্পলে কোনো মৌলের ইলেকট্রনিক বিন্যাস তোমাকে বলে দিতে হবে, নাহলে তুমি বলতে পারবে না। কোনো মৌলের ইলেকট্রনিক বিন্যাস হলো 1s2, 2টা মাথায়, 2s2, 2p6, 3s1, ঠিক আছে। কোনো মৌলের ইলেকট্রনিক বিন্যাস এরকম বলে দিল, তাহলে তোমাকে কী দেখতে হবে, এই মৌলটা পর্যায় সারণীতে কত নম্বর পিরিয়ড, তার কত নম্বর গ্রুপে আছে তোমাকে জানতে হবে। তাহলে গ্রুপ কত নম্বর আছে জানি না, পিরিয়ড কত নম্বর আছে জানি না। তাহলে যদি তোমাকে এরকম ইলেকট্রনিক বিন্যাস দিয়ে দেয়, কোথায় অবস্থান বলতে বলে, তাহলে কী করবে না, প্রথমে কী করবে, তুমি লাস্টটা দেখবে, লাস্ট ইলেকট্রন কনফিগারেশন সিস্টটা দেখবে, শেষ কি 3s1, এর মধ্যে যে তিন সংখ্যাটা যে লাস্ট
সংখ্যাটা 3 নিউমেরিক্যাল নাম্বার, এটা পিরিয়ড সংখ্যা ডিনোট করে। তার মানে এটা হচ্ছে 3 নম্বর পর্যায়, ঠিক আছে, 3 নম্বর পিরিয়ডসে। আর যে ইলেকট্রনটা শেষে ভর্তি হয়েছে, দেখো প্রথমে এই ইলেকট্রনটা দুটো ইলেকট্রন ভর্তি হয়েছে, তারপরে এই দুটো ইলেকট্রন ভর্তি হয়েছে, তারপরে 6টা হয়েছে, তারপরে এই একটা ইলেকট্রন এসের মাথায় ভর্তি হয়েছে। তাহলে লাস্ট ইলেকট্রনটা যে কক্ষকে ভর্তি হচ্ছে, এই যে অরবিটালে ভর্তি হচ্ছে, সেই অরবিটালটা হচ্ছে সেটা তার গ্রুপ, এস অরবিটালের ক্ষেত্রে সেটা তার গ্রুপ পজিশন। যদি এস অরবিটালে একটা ইলেকট্রন হয়, এস অরবিটালের ক্ষেত্রে বলছি, লাস্ট তোমাকে দেখতে হবে লাস্ট ইলেকট্রনটা কোন অরবিটালে যাচ্ছে, এস অরবিটালে, পি অরবিটালে, ডি অরবিটালে, যেটার ক্ষেত্রে যাবে সেটার ক্ষেত্রে সেরকম নিয়ম। লাস্ট ইলেকট্রনটা যদি এস অরবিটালে যায়, তার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে একই রকম নিয়মটা হচ্ছে কি, লাস্ট অরবিটালে যদি এস অরবিটালে যায়, এস অরবিটালের মাথায় যটা ইলেকট্রন থাকবে সেটাই তার হচ্ছে তার গ্রুপ নাম্বার। দেখো NS1, এস অরবিটালের মধ্যে একটা ইলেকট্রন আছে, সেটা তার গ্রুপ নাম্বার হচ্ছে 1, আর পিরিয়ড নাম্বার 3। তার মধ্যে যদি ইলেকট্রন কনফিগারেশন এরকম বলে দেয়, তোমার লাস্টের টার্মটা আমি দেখবো, লাস্টের টার্মটা নিউমেরিক্যাল নাম্বারটা হচ্ছে তোমার পিরিয়ডস নাম্বার, তাহলে পিরিয়ডস নাম্বার হচ্ছে 3। এবং এস অরবিটালের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন যদি এস অরবিটাল থাকে, এস অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ নাম্বার হবে 1, যদি ইলেকট্রন দুটো থাকে এস অরবিটালের মধ্যে তখন হবে গ্রুপ নাম্বার 2। তাহলে এই কনফিগারেশনের গ্রুপ নাম্বার পিরিয়ড নাম্বার কত হলো না, গ্রুপ নাম্বার হলো হচ্ছে তোমার 1 আর পিরিয়ড নাম্বার হলো 3। তার মানে এই মূল্যটা কোনটা, এই মূল্যটি হলো গ্রুপ নাম্বার হলো তোমার গ্রুপ নাম্বার হলো 1, গ্রুপ 1 নম্বর গ্রুপের এতগুলো মূলের মধ্যে যে কোনো একটা মূল হতে পারে, গ্রুপ নাম্বার 1 পিরিয়ড নাম্বার 3, এই যে গ্রুপ নাম্বার, তার মানে এই গ্রুপের মধ্যে যে কোনো একটা মূল হতে পারে, কিন্তু বলছে এই গ্রুপের 3 নম্বর পর্যায়, যে পর্যায় 3, তার মানে মূলটা হলো সোডিয়াম। বোঝা গেল, এই 3 নম্বর পর্যায় 1 নম্বর গ্রুপের মধ্যে 3 নম্বরে তার মূলটা হলো সোডিয়াম। এইভাবে আমরা নির্ণয় করতে পারি। বোঝা গেল, ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও। চলো এবার পরের পয়েন্টে আসি। চলো নেক্সট বলছে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি বলে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস 2s2 1s2 2s2 2p4। দেখো বারবার বলছি তোমাকে লাস্ট পয়েন্টটা দেখতে হবে। তো লাস্ট পয়েন্টটা কি বলছে না, লাস্ট ইলেকট্রনটা কোথায় ভর্তি হয়েছে, পিতে। তার মানে পিতে ভর্তি হয়েছে। আচ্ছা আমি কি বলেছি, নিউমেরিক্যাল নাম্বারটা পিরিয়ডস নাম্বার, নিউমেরিক্যাল নাম্বারটা যে পিরিয়ডস নাম্বার, তার পিরিয়ডস নাম্বার চলে গেছে 2তে, দেখে নাও 2টা। এবার দেখো পি ইলেকট্রনের ক্ষেত্রে, পি যদি লাস্ট ইলেকট্রনটা পিতে ভর্তি হয়, তার নিয়মটা হচ্ছে না 10 প্লাস NS প্লাস NP ইলেকট্রন, মানে 10 যুক্ত NS এর ইলেকট্রন সংখ্যা প্লাস NP ইলেকট্রন সংখ্যা। চলো এখানে চলে এসো, তাহলে গ্রুপ নাম্বার কি হবে, মানে 10 প্লাস NS এর ইলেকট্রন কটা, এই যে আগেরটা ঠিক লাস্টের আগেরটায়, এস ইলেকট্রন কটা, 2 যোগ হয়েছে। পিতে ইলেকট্রন কটা, 4টে, তাহলে 2 যোগ এই 10 যোগ 2 যোগ 4 যোগ =16। সেটাই বলছে পি যদি লাস্ট ইলেকট্রনটা পিতে ভর্তি হয়, তাহলে সূত্রটা হচ্ছে যে 10 প্লাস NS এর ইলেকট্রন সংখ্যা প্লাস NPর ইলেকট্রন সংখ্যা, তাহলে 10 প্লাস NS এর ইলেকট্রন সংখ্যা 2 প্লাস NP ইলেকট্রন সংখ্যা 4, তাহলে 16। তাহলে গ্রুপ নাম্বার 16 পিরিয়ডস 2, পিরিয়ড 2 নম্বর পিরিয়ডে গ্রুপ নাম্বার 16 কোন মূল্যটা দেখে নিই। তাহলে গ্রুপ নাম্বার 16 যে গ্রুপ নাম্বার 16 দেখে নাও, গ্রুপ নাম্বার 16 পিরিয়ডস নাম্বার 2 1 2, 2 নম্বর পিরিয়ডসে গ্রুপ নাম্বার 16, তার মানে মূলটা হচ্ছে অক্সিজেন। এইভাবে আমরা নির্ণয় করতে পারি। দারুণ এক্সেলেন্ট ফর্মুলাটা, একদম দারুণ সুন্দর, তুমি যে কোনো পজিশন তুমি এইভাবে বার করতে পারো। চলো নেক্সট দেখো, তাহলে আমরা কি বলছি, কোনো মৌল ইলেকট্রনিক কনফিগারেশন যদি এরকম যাচ্ছে 1s2 2s2 করে পরপর এগিয়ে যাচ্ছে, 1s2 2s2 এগিয়ে গিয়ে 3d10 4s2, তাহলে আমরা কী বলছি, লাস্ট কনফিগারেশন লাস্ট নিউমেরিক্যাল নাম্বার 4, তাহলে পিরিয়ডস নাম্বার 4। এবার
এটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম কেন? এটা অ্যাটমিক স্ট্রাকচার হলে জানা হয়ে যাবে কেন ব্যতিক্রম, কারণ অ্যাটমিক স্ট্রাকচার আর পিরিয়ডিক টেবিলটা পুরো রিলেটেড। তোমাকে অ্যাটমিক স্ট্রাকচার পড়তে গেলে কিছু পিরিয়ডিক টেবিল লাগবে, পিরিয়ডিক টেবিল লাগলে অ্যাটমিক স্ট্রাকচার লাগবে। তো এটা হচ্ছে পিরিয়ড নাম্বার 4 হয়ে গেল। এবার এখন তোমার মনে হতে পারে যে আমার এইটা হচ্ছে পিরিয়ডস নাম্বার 4 চলে এসছে। এবার ডি অরবিটালের ক্ষেত্রে তোমার রুলটা হচ্ছে এন ডি প্লাস এন ই এনএস ইলেকট্রন সংখ্যা। তার মানে কি, এন ডিতে কটা ইলেকট্রন আছে, এন ডি মানে তোমার এই যে ডিতে কটা ইলেকট্রন 10। এবার এন এসে কটা ইলেকট্রন আছে না 2, 10 প্লাস 2 তাহলে 12 নম্বর গ্রুপ, 4 নম্বর পিরিয়ডস। এটা তোমরা বই খুলে দেখে নিও কোন মৌলটা হচ্ছে 4 নম্বর পিরিয়ডসে 12 নম্বর গ্রুপে। এবার তোমরা এখন প্রশ্ন করতে পারো, স্যার এটা ব্যতিক্রম কেন? ব্যতিক্রমটা লাস্ট ইলেকট্রনটা কিন্তু এটাতে ভর্তি হয় না, লাস্ট ইলেকট্রন আগে এটা ফিল আপ হয়ে যাওয়ার পর এটা ভর্তি হয়। আমি বারবার বলছি যে লাস্ট ইলেকট্রনটা যাতে ফিল আপ হয় তার ক্ষেত্রে আমরা গ্রুপ আর পিরিয়ডস দেখছিলাম, যেমন লাস্ট ইলেকট্রনটা পিতে ভর্তি হয়েছে তাহলে পিরিয়ডস সংখ্যা 2। আগেরটাতে এস অরবিটালের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা এই যে 3তে ভর্তি হয়েছিল, লাস্ট ইলেকট্রনটা 3তে ভর্তি হয়েছিল, তাহলে লাস্ট ইলেকট্রনটা এসে ভর্তি হয়েছিল। এই লাস্ট ইলেকট্রন যদি এস অরবিটালে ভর্তি হয়েছিল, সেই জন্য এই অনুযায়ী এইটা দেখে আমরা ডিটারমিন করেছিলাম নিউমেরিক্যাল নাম্বার 3 নাম্বার পিরিয়ডস। আর এসের ক্ষেত্রে যটা ইলেকট্রন আছে, এস অরবিটালের ক্ষেত্রে যটা ইলেকট্রন আছে তত নাম্বার গ্রুপ। সেরকম পি এর ক্ষেত্রেও করেছিলাম, যে লাস্ট ইলেকট্রনটা পিতে ভর্তি হয়েছে, নিউমেরিক্যাল নাম্বার 2। আর পি এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে 10 প্লাস এনএস এস এর ইলেকট্রন 2 প্লাস এনপির ইলেকট্রনটা 4, তাহলে 10 প্লাস 2 প্লাস 4 16 নম্বর। কিন্তু এটা ব্যতিক্রম হচ্ছে এটার ক্ষেত্রে শেষ ইলেকট্রনটা কিন্তু লাস্টে লিখলেও এটাতে ভর্তি হয় না, এই 3ডিতে ভর্তি হয়। সেখানে এই নিয়মটা জানা মানে কেন ভর্তি হয় সেটা জানার দরকার নেই। তোমরা জেনারেল রুল অনুযায়ী দেখবে যে লাস্ট ইলেকট্রনটা আমার কোথায় আছে, F4 আছে কি না। এই লাস্ট ইলেকট্রন কনফিগারেশনটা লাস্ট যেটা লেখা আছে সেটাই দেখবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু লাস্ট ইলেকট্রন দেখেই আমরা নিয়মটা করেছি। লাস্ট ইলেকট্রনটা কোথায় আছে সেই অনুযায়ী দেখবো। তাহলে হিসেব মতো লাস্ট ইলেকট্রনটা এটাতে ভর্তি হয় 3ডিতে, তাহলে এইটা অনুযায়ী দেখা অনুযায়ী 3 নম্বর পিরিয়ডস হয়ে যায়। কিন্তু মূলটা কিন্তু 3 নম্বর পিরিয়ডসে নেই, মূলটা আছে তোমার 4 নম্বর পিরিয়ডসে। ঠিক আছে, সেখানে কী হয় না, এটা তোমার সমস্যা দেখা দেবে। সেখানে কী হয়, তুমি দেখে নেবে তোমার ডান দিকে একদম রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেই অনুযায়ী করবো, তাহলে দেখবে কোনো নিয়মটা সমস্যার অসুবিধা হবে না। রাইট হ্যান্ড সাইডে এটা আছে কোনো সমস্যা নেই, রাইট হ্যান্ড সাইডে এটা আছে কোনো সমস্যা নেই। তাহলে রাইট হ্যান্ড সাইডে নিউমেরিক্যাল নাম্বার 4 পিরিয়ড নাম্বার 4, এবং যেহেতু এটা সেই জন্যই বলছি এটা ডি ইলেকট্রন, আগে যদি ডি থাকে ডি এর নিয়ম অনুযায়ী চলে যাবে। দেখো আগে কিন্তু ডি নেই, তাহলে ডি এর নিয়মটা খাটালাম না। সেই নিয়ম হচ্ছে আগে ডি আছে, ডি এর ক্ষেত্রে ব্যতিক্রম, আগে যেহেতু ডি আছে এই নিয়মটা খাটাবো। তাহলে এন ডি প্লাস এন এস, ডিতে কটা ইলেকট্রন আছে 10, এন এসে কটা ইলেকট্রন আছে 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4 নম্বর পিরিয়ডস 12 নম্বর গ্রুপে কোন মূল্যটা হবে তোমরা খুঁজে বার করবে। ঠিক আছে, দেখবে। তারপরে চলে আসি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি এই টাইপের হয় 4f7 5d1 6s2, তাহলে লাস্ট ইলেকট্রনটা কোথায় আছে, এই যে 6s, নিউমেরিক্যাল নাম্বার 6 পিরিয়ড নাম্বার 6। আর কোনো ইলেকট্রন বিন্যাস যদি এফ থাকে তাহলে তার গ্রুপ অলওয়েজ 3, এটার কোনো নিয়ম নেই, কোনো চেঞ্জ হবে না। কোনো ইলেকট্রনিক কনফিগারেশন যদি এফ থাকে তার গ্রুপ অলওয়েজ 3, পিরিয়ড 6 যেমন এটা থেকে হচ্ছে পিরিয়ড 6, কিন্তু গ্রুপ অলওয়েজ তোমার 3, এর কোনো নিয়মের কোনো তোমার চেঞ্জ নেই। ঠিক আছে, এবার তোমার এখন প্রশ্ন মনে হতে পারে, স্যার যদি এর বাইরে যদি কোনো রকম তোমার আসে, স্যার তাহলে আমরা কি করব? এর বাইরে যদি আসে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের ব্লক কটা ব্লক এস পি ডি এফ, তাহলে 4 রকমেরই কনফিগারেশন হবে। তাহলে 4 রকমের কনফিগারেশনের উদাহরণই আমরা এখানে দেখেছি, 4 রকমের কনফিগারেশন উদাহরণই দেখেছি। এসের একটা এক্সাম্পল দেখেছি, পি এর একটা এক্সাম্পল দেখেছি, ডি এর একটা এক্সাম্পল দেখেছি, এফ এর একটা এক্সাম্পল দেখেছি। তাহলে এই 4 নম্বরের বাইরে আর কোনো কিছু নেই,
ঠিক আছে, ভয়কার কিছু নেই। সেই জন্যই বললাম এই এফের ক্ষেত্রে সব সময় এটা খুব সুবিধা, গ্রুপটা অলওয়েজ 3 আর পিরিয়ডসটা যেটা লাস্টটা নিউমেরিক্যাল নাম্বার থেকে যেটা হবে। ঠিক আছে, এই দুটো এই টার্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো পর্যায় সারণী, কোনো মূলের অবস্থান খুবই ভালো করে তোমরা দেখবে, দেখে এটা করবে। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা একটা নতুন টপিক, ভালো করে বুঝে বুঝে করবে। আচ্ছা, এরপরে চলে আসো ইউরেনিয়াম তর মৌলের নামকরণ, IUPAC। IUPAC-এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইউরেনিয়াম তর মানে তাদের মূলের পারমাণবিক ক্রমাঙ্ক অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 100, তাদের মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 100-এর থেকে বেশি। তাদের নামগুলো কী করবো? তাদের নামগুলো যেসব বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তাদের নামগুলো দেওয়া আছে, যেমন 104 রাদারফোর্ডিয়াম, 105 হলমিয়াম করে, এইভাবে 107 হলমিয়াম, এভাবে করা আছে। কিন্তু তাদের IUPAC নামটা কী করে করবো না, IUPAC নাম করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আছে। তো কী করেছেন, কোনো সংখ্যা যদি 0 হয় তাকে ডাকা হবে নীল, NILL নীল। আমরা বলি না নীল মানে 0। কোনো সংখ্যা যদি 1 হয় তার নাম হবে আন, UN আন। কোনো সংখ্যা 2 হলে BI। ঠিক আছে, মানে হচ্ছে যে কোনো সংখ্যা যদি 2 হয় তার নাম দেবো হচ্ছে BI বাই। 3 হলে তার নাম দেবো ট্রাই, 4 হলে তার নাম দেবো কোয়াজ, QUAD কোয়াজ। 5 হলে নাম দেবো পেন্ট, 6 হলে নাম দেবো হেক্স, 7 হলে নাম দেবো হেপ্ট, 8 হলে নাম দেবো অক্ট, 9 হলে নাম দেবো NEN। এবার 10 হলে তার মানে 0 হয়ে যাচ্ছে। এবার ধরো কোনো মূলর 100 থেকে নিশ্চয়ই সর্বোচ্চম দেখা যাচ্ছে 118, 100-র বেশি, মানে 101 থেকে শুরু হচ্ছে। 101-এর IUPAC নাম কী হবে? তাহলে কী হবে, 1 নম্বরের জন্য কী জানি, আন প্লাস 0, 0-এর জন্য কী হলো নীল, প্লাস আবার 1, তাহলে আবার আন, তাহলে আন নীল আন যুক্ত নামের শেষে IUM, আম কথাটা যুক্ত হবে, আম IUM প্রত্যেকটা নামের শেষে। তাহলে নামটা কি হলো, আন নীল আন আম। আর এর সংকেতটা কী হলো, প্রত্যেকটার প্রথম অক্ষর ইউ, নীলের N আর ইউর প্রথম। তাহলে যদি কোশ্চেন বলে বা কোশ্চেন আসে ইউ এর সংকেতটি লেখো, তাহলে তখন লিখতে হবে 101। অথবা যদি বলে 101-এর IUPAC নাম লেখো, তখন লিখতে হবে আন নীল আন ইয়াম, আন নীল আন ইয়াম। ঠিক আছে, এবং তোমরা ভিডিওটা পজ করে বলো 115-র কী হবে। 115 কী করে হবে না, 1-এর জন্য কি আন, আন আবার 1 আন। 5-এর জন্য কি হচ্ছে পেন্ট, তাহলে আন পেন্ট, ইউ আন পেন্ট ইয়াম। ঠিক আছে, আন পেন্ডিয়াম। তাহলে ফার্স্ট অফ ইউ, তারপরে ইউ, তারপরে পির জন্য পি। তাহলে 109-টা কী হবে লাস্ট, এটা তোমরা পজ করে করো। 1-এর জন্য আন, 0-এর জন্য নীল, 9-এর জন্য এন, তাহলে আন নীল এন ইয়াম। সংকেতটা কী হবে UNE। ঠিক আছে, বোঝা গেল? এই হলো আমাদের আজকে পড়ার বিষয়। তাহলে তোমরা ভালো করে দেখবে, নতুন টপিক যেটা শিখলাম ইউরেনিয়াম তরল মৌলগুলো ভালো করে, এখান থেকে কোশ্চেন আসে। ল্যান্থানার কনস্ট্রাকশন কী, ল্যান্থানার কনস্ট্রাকশনের কারণ, যে কোনো মৌলের তার দীর্ঘ পর্যায় সংহিতার অবস্থান সমূহ ভালো করে নোট করতে পড়বে। এই নতুন টপিকটা যেগুলো পড়ালাম ভালো করে দেখবে। ঠিক আছে, আর এই বৈশিষ্ট্যগুলো দেখবে, প্রত্যেকটা A ব্লক D ব্লক বৈশিষ্ট্যগুলো। নতুন যেটা পড়ালাম, কোনো মৌলের পর্যায় সারণীতে কোথায় অবস্থান, এই অবস্থান এটা খুবই গুরুত্বপূর্ণ। আর ইউরেনিয়াম তরল মৌলের নামকরণ, IUPAC নামকরণ, আর ল্যান্থানার কনস্ট্রাকশন কী। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখে নাও ভালো করে। ওকে, ভালো করে দেখে নাও নতুন টপিকগুলো কী পড়ানো হলো। আজ এই পর্যন্তই থাক। ওকে, বাই।